আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ছাত্রলীগ আওয়ামী লীগ, আমি খবরটা যেটা দেখছি এতে করে না আমার ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামী এদের দিকে শুধু বলা যে ইসলাম কি এটা অ্যাপ্রুভ করে কিনা, ইসলাম এটা অ্যালাউ করে কিনা যে তুমি বহুরূপী হবা, হ্যাঁ, এবং টানা মিথ্যা কথা বলে তুমি বহুরূপী থাকবা, এবং সেটা জীবন মৃত্যুর বিষয় না, জাস্ট নিজের রাজনৈতিক স্বার্থের কারণে, যেই স্বার্থ পুরোপুরি ইসলাম মেনে মেনটেন হয় না, সেটুকুই জামাত শিবিরকে বলা যায় এরা আওয়ামী লীগকে ভাঙিয়ে নিতে ফেলেছে। কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এদের প্রতি মানে এটা ধিক্কারই জানাতে হয় যে তাদের টোটাল সাংগঠনিক আর কোনো ম্যানেজমেন্ট ছিল না, সংগঠনই ছিল না। এই সংগঠন 2018 সাল নাগাদ তাদের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সংগঠনগুলো এত দেউলিয়া হয়ে গিয়েছিল, এদের ভেতরে সব সংগঠনের একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স থাকে, নেতৃত্ব থাকে এমন যে দলের ভেতরে বিশ্বাসঘাতক ঢুকলে নেতাকে এরকম হইতে হয়, বিশ্বাসঘাতক চিনতে হয়। ছাত্রলীগ আওয়ামী লীগ এত শত শত হাজার হাজার বিশ্বাসঘাতক ঢুকলো দলের মধ্যে, এরা চিনতেও পারলো না। এবং তারই একটা প্রতিচ্ছবি দেখা যায়। সাদিক কায়েম ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করে কি কি আকাম করেছে আমি জানি না। এখনো ছাত্রলীগের সেই সময় যারা জানলো যে এই ছেলেগুলা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে চেহারাগুলা, এরা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের কোন কোন আকামে এই ছেলেগুলা যোগ দিয়েছিল এগুলা কিন্তু এই সাবেক ছাত্রলীগাররা এখনো বলে না, জানার দরকার। এরা কি কি ছাত্রলীগ আগে যা যা করেছে, তার হেলমেট বাহিনী সহ, গেস্ট রুম কালচার সহ, চান্দাবাজি, দখলদারি, ঠিকাদারির ভাগ ভাগ কোনটা কোনটার মধ্যে এই বর্তমান শিবিররা ছাত্রলীগ সে যে আগে ভাগ নিয়েছে, আগে অপকর্ম করেছে, সেগুলো জানার খুব আগ্রহ। তবে এইবার তোলপাড় তুলেছে, ঝড় তুলেছে ছাত্রদলের সাধারণ সম্পাদকের, ছাত্রদলের প্রেসিডেন্টের একখানা কাণ্ডে। ছাত্রদলের প্রেসিডেন্ট কোথা থেকে সংগ্রহ করেছে জানি না, ঘাটতে 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 বের করেছে নিশ্চয়ই এই যে এখনকার বাংলাদেশকে একেবারে উদ্ধার করে ফেলছে। ওরে বাপরা, ঢাকা শহরে লাখ লাখ লোক, মানে বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র সব উল্টায় ফেলে এক ছেলে, তার নীতি আদর্শের বুলি শুনলে মানে আপনার মাথার চুল সব দাঁড় হয়ে যাবে। সেই সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবিরের, সেই সাদিক কায়েম ছাত্রলীগের পদ পাওয়ার জন্য কি করে নাই আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো একটি টেক্সটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবার এই ইস্যুতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন 2018 সালের 31 জুলাই রাতে গোলাম রাব্বানীর সঙ্গে লবিং করতে SMS প্রেরণ করেন, মানে মেসেঞ্জারে, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে লিখেন, সূর্য সেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদে বসার আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখেন সাদিক কায়েম। নিজের ফেসবুক পোস্টে তিনি সেটা বলেছেন। রাকিবুল ইসলাম রাকিবের যে ফেসবুক, সেটাই তিনি অভিযোগ করেছেন। সেখানে আবার মজা নিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবেক সভাপতি গোলাম রাব্বানী লিখেছে কি জানেন, যে যেহেতু আমার বিশ্ববিদ্যালয় হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা 3 লাখ টাকাও খরচ করুক, আমি আর কোনো দাবি রাখলাম না। মানে সূর্য সেন হলের ফান্ডে বোধহয় 3 লাখ টাকা রেখে গেছিল গোলাম রাব্বানীর সময়, এটা সাদিককে খরচ করতে বলতেছে। পোস্টে ছাত্রদল সভাপতি লিখেন, 2018 সালের 31 জুলাই রাতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কমিটি ঘোষণার 1 ঘন্টার মধ্যে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সাধারণ সম্পাদককে লবিং করতে ব্যস্ত হয়ে SMS প্রেরণ করেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। আমি শুরুতে একটু ভুল বলেছি, এই যে সাদিক কায়েম যে কনভারসেশন করছে আপনার গোলাম রাব্বানীর সাথে, এইটা ছাত্র সভাপতি ফ্লাশ করেন। ছাত্র সভাপতি এটার একটা ঘুটা দিছে আর কি। মূলত এই স্ক্রিনশটটা ফ্লাশ করেছে গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এবার খুব গরম গরম কথা বলছে। যাক, সেটা হচ্ছে ছাত্রদল সভাপতি লিখেন, অথচ 5 আগস্টের পর থেকে সেই একই কর্মী সাদিক কায়েম আজ দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনাচ্ছে, যা কেবল বিভ্রান্তিকর এবং প্রহসনের দায়বোধ সৃষ্টিকারী।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের ওই পোস্টের কমেন্টের স্ক্রিনশটে গোলাম রব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় হলের ছোট ভাই পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা 3 লাখ টাকার খরচ করুক, আমি আর কোনো দাবি রাখলাম না। স্ক্রিনশটে দেখা যায় 2018 সালের 1 আগস্ট গোলাম রব্বানীকে আসসালামু আলাইকুম ভাই টেক্সট করেছেন সাদিক কায়েম। 3 আগস্ট রাতে আবারও সালাম দিয়ে 18 সালে সাদিক কায়েম নিজেকে ভার্সিটির ছোট ভাই পরিচয় দেন। 31 আগস্ট আবার সালাম দেন সাদিক কায়েম, সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রব্বানী। তাদের এই সময় এত সময়ও ছিল না, গোলাম রব্বানী ছাত্রলীগের তখন সভাপতি। প্রশ্নটা হলো, সাদিক কায়েম এখন কি জবাব দিবেন? নিশ্চয়ই বলবেন যে তখন আমাদের কোনো উপায় ছিল না, ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের মুখে তাদেরকে তখন হাই হ্যালো বলতে হতো, তাই না? এবং আমরা গবেট বাঙালি, আমরা খুব সহজে এই ব্যাখ্যা আমরা মেনে নিব, তাই না? এটা তো একটা তখন যে কেউ বললে, আর এখন তো তারা শিবিরের জামাতে ইসলামীর অনেকটা তারা ক্ষমতার এক্সারসাইজের মতন করে। এটা আসলে ধিক লাগে আমাদের কপালকে, যে আমাদের রাজনীতিতে এবং ব্যর্থতা সবটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের, তাদের ব্যর্থতার কারণে আজকে এই রূপ দেখতে হচ্ছে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত বছরের অক্টোবরে মোট 3টি মামলায় কর্মরত 15 সেনা কর্মকর্তা গ্রেপ্তারের ঘটনা নিয়ে সারা দেশে বেশ হইচই পড়ে গিয়েছিল। সেই 15 সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য তড়িঘড়ি করে মোহাম্মদ ইউনূসের সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করেছিল। অন্যদিকে 15 সেনা কর্মকর্তার দাবি ছিল আইসিটিতে নয়, আইন অনুযায়ী সেনা আইনি বিচার হোক। সেই দাবিতে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য গত বছরের 20 অক্টোবর সরকারের শীর্ষ পর্যায়ে আইনি নোটিশও দেওয়া হয়েছিল। ব্যবস্থা না নিলে সেই নোটিশে উচ্চ আদালতে রিট করার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছিল, কিন্তু এক অদৃশ্য শক্তির কাছ থেকে তখন সেই রিট আবেদনটি ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস নির্দেশনা পেয়েছিল। আমাদের অনুসন্ধানে অধ্যাপক ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে সরাসরি এই আইনি ও বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, অধ্যাপক ইউনূসের ইচ্ছাতেই রাতারাতি পাল্টে যায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তৈরি করা চার্জশিট। সেনা সদস্যদের আইনজীবীরা যাতে কোনোভাবে নথিপত্র না পায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছিল ইউনূসের দপ্তর থেকে। আর এই কাজগুলো করতেন ইউনূসের কিচেন ক্যাবিনেটের 2 সদস্য আর আইএসসিটির সাবেক প্রসিকিউশন টিম। এর মধ্যে আইএসসিটির সাবেক প্রসিকিউশন টিমের বিরুদ্ধে জমা পড়া অনেক অভিযোগের সাথে এগুলো জমা হয়েছে নতুন সরকারের দপ্তরে। আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় 2টি সহ মোট 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের 8 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনাল এই 32 জনকে গ্রেপ্তার করে 2025 সালের 22 অক্টোবরের মধ্যে হাজির করার জন্য আদেশ দিয়েছিলেন। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর কর্মকর্তা। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট 13টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কর্মকর্তারা। 11 অক্টোবর এক সংবাদ ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেছিলেন, 3টি মামলায় অভিযুক্ত 25 সেনা সদস্যের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন 15 জন। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন সেনা হেফাজতে আছেন। 3 মামলায় যে 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 5 জন পুলিশের সাবেক কর্মকর্তা। পুলিশ কর্মকর্তাদের মধ্যে আইজিপি বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক 3 মহাপরিচালক বা ডিজি রয়েছেন। আছেন ডিজিএফআই এর সাবেক 5 ডিজির নাম, যারা সবাই এখন অবসরে। বিভিন্ন সময় ডিজিএফআই তে কর্মরত ছিলেন এমন আরো 6 জন আছেন তালিকায়, যাদের 2 জন অবসরে গেছেন। বিভিন্ন সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন এমন 11 জন সেনা কর্মকর্তাও ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। 15 কর্মরত সেনা অফিসারকে সেনা হেফাজতে নেয়ার পর থেকে শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় এবং সেনা সদরের মধ্যে দ্বন্দ্ব। সেনা হেফাজতে নেয়া এবং সাব জেলে রাখার প্রস্তাবটি তখন পছন্দ করেননি অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল। কোনো রাগঢাক না রেখে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম 13 অক্টোবর বলেছিলেন, সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই, আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ। সেনাবাহিনী ও সরকারের পক্ষের এমন অদৃশ্য দ্বন্দ্বের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সারা দেশে হইচই পড়ে যায়।
গত বছরের 14 অক্টোবর প্রচারিত ভিডিওতে আমরা বলেছিলাম অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে তাদের আইনজীবীরা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে তার আগে তারা সেনাবাহিনী ও সরকারের শীর্ষ মহলে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশটি আমাদের হাতে এসেছে। গত বছরের 20 অক্টোবর অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে তাদের স্ত্রীরা এই ডিমান্ড অফ জাস্টিস বা আইনি নোটিশটি পাঠান। নোটিশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী প্রধান এবং অ্যাডজুটেন্ট জেনারেলের বরাবরে পাঠানো হয়। 15 সেনা কর্মকর্তার স্ত্রীর পক্ষে এই চিঠিটি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ABM হামিদুল মিসবাহ। চিঠিতে জোরপূর্বক গুম সহ সিভিল অপরাধের বিচার 1952 সালের সেনা আইনের অধীনে না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছিল, সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি তাদের বিচার সেনা আইনের অধীনে সেনা আদালতে করার দাবি জানানো হয়। 15 সেনা কর্মকর্তার পক্ষে আবেদনকারীদের দাবি অনুযায়ী সেনা কর্মকর্তাদের ক্যারিয়ার এবং বিচারিক প্রক্রিয়া 1952 সালের আর্মি অ্যাক্টের অধীনে হওয়া একটি প্রতিষ্ঠিত নীতি। তাদের প্রধান যুক্তিগুলো ছিল 1952 সালের আর্মি অ্যাক্ট একটি সংবিধান স্বীকৃত বিশেষ আইন, যা সেনা সদস্যদের শৃঙ্খলা ও আচরণের ক্ষেত্রে সাধারণ আইনের উপর প্রাধান্য পায়। নোটিশের 3 নম্বর পয়েন্টে সেনা আইনের 59 নম্বর ধারা উল্লেখ করে বলা হয়, হত্যা, নরহত্যা ও ধর্ষণ ছাড়া অন্য কোনো সিভিল অফেন্সের ক্ষেত্রে আর্মি অ্যাক্টের অধীনে থাকা কোনো ব্যক্তির অপরাধের বিচার সেনা আইনে করার বিধান আছে। নোটিশের 5 নম্বর পয়েন্টে বলা আছে, সেনা আইনের 94 ধারা অনুযায়ী কোনো সিভিল অফেন্সের ক্ষেত্রে ফৌজদারি আদালত এবং কোর্ট মার্শাল উভয়েরই এখতিয়ার থাকলে কোন আদালতে বিচার হবে তা নির্ধারণের ক্ষমতা সেনাবাহিনীর নির্ধারিত কর্মকর্তার উপর ন্যস্ত। নোটিশে বলা হয়েছে, আর্মি অ্যাক্টের অধীনে বিচার শুরু না করা সংবিধানের 27 অনুচ্ছেদে বর্ণিত আইনের সমান আশ্রয়ের অধিকারের পরিপন্থী এবং এটি সামরিক শৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। নোটিশের 9 নম্বর পয়েন্টে দাবি ও আলটিমেটাম তুলে ধরা হয়। নোটিশ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে চিঠিতে উল্লেখ করা 3টি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এই দাবিগুলো ছিল অভিযুক্ত 15 কর্মকর্তার বিচার প্রক্রিয়া আর্মি অ্যাক্টের বিধান অনুযায়ী নিশ্চিত করা, অভিযুক্তদের বিরুদ্ধে সামরিক আইনের যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা, বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতিপূর্ণ রাখা। এসব দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানিয়ে 21 অক্টোবর বিকেল 5টার মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়। সবশেষ পয়েন্টে, যদি এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আবেদনকারীরা প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে রিট আবেদন করবেন বলে সতর্ক করে দেওয়া হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, এই নোটিশ সরকার উচ্চ মহলে পৌঁছার পরপরই যে কোনো মূল্যে এই রিট ঠেকানোর নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তখনকার প্রধান উপদেষ্টার দপ্তরে কাজ করা কর্মকর্তা জানিয়েছেন, সেই নোটিশ দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন অধ্যাপক ইউনূস। জরুরি তলব করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে। সুপ্রিম কোর্টের দরবারে যাতে কোনোভাবেই এই রিট করতে না পারে সে নির্দেশ দেন মোহাম্মদ ইউনূস নিজেই। আসিফ নজরুল তখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ফোন দিয়ে বিষয়টি জানান, আটকে দেন রিট দায়েরের প্রক্রিয়া। ডিসেম্বরের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যান। নতুন প্রধান বিচারপতি হন জুবাইর রহমান চৌধুরী। এরপর সেনা কর্মকর্তাদের আইনজীবী দলের পক্ষ থেকে আরও একবার রিটের কথা চিন্তা ভাবনা করা হলে রেজিস্ট্রার অফিস থেকে অন্তর্বর্তী সরকারের পুরাতন সেই নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এবার অবশ্য প্রভাব খাটান অধ্যাপক ইউনূসের কিচেন ক্যাবিনেটের 2 সদস্য। 2 দফা রিট ঠেকিয়ে ক্ষান্ত হননি মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে আইসিটির প্রসিকিউশন টিম অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে 2টো চার্জশিট তৈরি করেন। উদ্দেশ্য ছিল পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া যাতে সহজ হয়। একটি চার্জশিটে সিটিআইবির পরিচালকদের আসামি করা হয়নি, কারণ গুমের ঘটনাগুলো ঘটেছিল আগের পরিচালকদের আমলে। কিন্তু দ্বিতীয়টিতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত সিটিআইবিতে দায়িত্ব পালনকারী সব পরিচালককে পদাধিকার বলে আসামি করা হয়। অধ্যাপক ইউনূসের নির্দেশে শেষ পর্যন্ত দ্বিতীয় চার্জশিটটি জমা পড়ে আদালতে। আদালতের সূত্রগুলো বলছে, সেনা সদস্যদের বিচারের প্রক্রিয়া আইসিটিতে করার পরিকল্পনাটি শুরু হয়েছিল অনেক আগে থেকেই 2024 সালের নভেম্বরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদি আইন, সেটি 1973 সালে হয়েছিল। সে আইনে সেনা, নৌ, বিমান বাহিনী এবং র্যাব, বিজিবি, কোস্টগার্ড সদস্যের বিচারের কথা বলা নেই। 2024 সালের 24 নভেম্বর আইসিটি আইনের প্রথম সংশোধনী অধ্যাদেশের 3 নম্বর অনুচ্ছেদে এই বাহিনী ও সংস্থাগুলোকে
অন্তর্ভুক্ত করা হয়। শুরুতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 3 সদস্যের বিচারের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। দর্শক, এই আইসিটি আইনটি ছিল অধ্যাপক ইউনূসের দপ্তরের হাতিয়ার। বিচারের নামে যখন যাকে খুশি ফাঁসানোর জন্য এটি ছিল হাতের পুতুল। এর মধ্যে একটি সংশোধনী একবার উপদেষ্টা পরিষদের আপত্তিতে ঠেকে যায়। 2024 সালের 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে আসিফ নজরুলের দপ্তর থেকে যে সংশোধনী উপস্থাপন করা হয়, সেখানে অপরাধ প্রমাণ হলে দল ও সংগঠনের 10 বছর নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মহল থেকে চাপ আসায় উপদেষ্টা পরিষদের সভায় এটি বাদ রেখে সংশোধনী অনুমোদন করা হয়েছিল। কিন্তু ইউনূসের কিংস পার্টির রাজনৈতিক পথ পরিষ্কার করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার পর 2025 সালের 10 মে নতুন করে সংশোধনী আনা হয় আইসিটি অধ্যাদেশে। এই সংশোধনীতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে ট্রাইব্যুনালে শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যখন চার্জশিট চূড়ান্ত হয়, যখন অধ্যাপক ইউনূস যে কোনো মূল্যে সেনা সদস্যদের বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেন, তখন আবারও সংশোধনী আনা হয় আইসিটি আইনে। 2025 সালের 6 অক্টোবর এই আইনের 20-এর সি ধারা যুক্ত করা হয়, যাতে অভিযুক্ত সেনা সদস্যদের চাকরিচ্যুতির ব্যবস্থা করা যায়। অবশ্য আসিফ নজরুলের দপ্তরের ভুলের কারণে ওই ধারাতে অস্পষ্টতা থাকায় শেষ পর্যন্ত 15 সেনা কর্মকর্তার চাকরি এখনো বহাল আছে। সূত্রগুলো বলছে, নতুন সরকার ক্ষমতা আসার পর সেনাবাহিনীর পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানানো হয়েছে। সরকার উচ্চ পর্যায়ে আছেন এমন একজন ব্যক্তির আইনি ফার্মের মাধ্যমে বিষয়গুলো সরকার জেনেছে। সেনা সদস্যদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে কিভাবে অধ্যাপক ইউনূসের নির্দেশে সেনা আইনকে পাশ কাটিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে আইসিটি আইনকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে সেনা সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কিভাবে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের ফলে বাহিনীতে কর্মরত কর্মকর্তারা গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটিও তুলে ধরা হয়েছে। 15 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের আমলে কিভাবে হস্তক্ষেপ করা হয়েছিল, সেগুলো সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত অফিসারদের দায়িত্ব বহনের জন্য অভিযুক্ত পদে নিয়োগ করা হয়নি, বিশেষত সিটিআইবি ডিরেক্টর হিসেবে। সূত্রগুলো বলছে, সিটিআইবি এবং ডিজিএফআই এর ডিরেক্টরদের প্রকৃত বিধিবদ্ধ ভূমিকা, কমান্ড কাঠামো এবং কার্যকরী সীমা স্পষ্ট করার জন্য সেনাবাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল রেকর্ড পেশ করার জন্য আবেদন করা হয়েছিল। অভিযুক্ত কর্মকর্তাদের কথিত কাজের উপর কোনো অপারেশনাল নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছিল কিনা তা বোঝার জন্য এই নথিগুলো চেয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্দেশে ট্রাইব্যুনাল এই রেকর্ডগুলো দেখার নির্দেশ দিয়ে কোনো আদেশ জারি করেনি, তবে আবেদনপত্রগুলো জমা নিয়েছিল। সেনা কর্মকর্তাদের আইনজীবীরা অভিযোগ করেছেন, শুনানি চলাকালীন প্রসিকিউশনের আচরণ পরিস্থিতি আরও খারাপ করেছে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারবার ডিফেন্সের সাবমিশনে বাধা দিতেন। একাধিকবার তিনি তার আসন থেকে উঠে ডিফেন্স আইনজীবীর কাছে যেতেন এবং ট্রাইব্যুনালে উচ্চ স্বরে তিরস্কার করতেন। সেনা কর্মকর্তাদের আইনজীবীদের অভিযোগ, এই ধরনের আচরণ শুনানিকে ব্যাহত করেছে, ডিফেন্স লয়ারকে ভয় দেখিয়েছে এবং যুক্তি উপস্থাপনে বাধা দিয়েছে। তাজুল ইসলামের এমন আচরণ অবশ্য কোর্টে প্রকাশ্যেই দেখা গেছে, শিরোনাম হয়েছে গণমাধ্যমের খবরেও। গত বছরের 23 নভেম্বর আইসিটিতে বিচারকের সামনে প্রকাশ্যে তাজুল ইসলাম শাসিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবী নাজনীন নাহারকে। বলেছিলেন, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনাকেও আসামি করা হতে পারে। সূত্রগুলো বলছে, মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে কড়া নির্দেশ ছিল দ্রুত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যাতে বিচার কাজ শেষ করা হয়। সেনা কর্মকর্তাদের অভিযোগ, বিচারের প্রস্তুতির জন্য দেওয়া সময় খুবই কম ছিল। অভিযোগের জটিলতা, প্রমাণের পরিমাণ এবং জড়িত বিষয়গুলোর প্রাতিষ্ঠানিক প্রকৃতি সত্য মাত্র 4 সপ্তাহের অনুমতি দেওয়া হয়েছিল। প্রসিকিউশন মামলাটি শেষ করার জন্য অযৌক্তিক তাড়াহুড়া করেছে বলেও তারা অভিযোগ করেছেন। আবার জোর করে গুম কমিশনের কিছু সদস্যকে রাখা হতো। সেনা কর্মকর্তাদের অভিযোগ, কারাগার পরিদর্শন সহ আইসিটি বিষয়ক সাক্ষাৎকারে কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের উপস্থিতি চাপ ও ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি করেছে। সাক্ষাৎকারের সময় আইনজীবীদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি। দর্শক, নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে এই অভিযোগ আদালতে করেছিলেন আইনজীবী নাজনীন নাহার। আদালতকে তিনি জানিয়েছিলেন আইনে অনুমোদিত নন, অথচ তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন।
নাবিলার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখান। জবাব না দিলে জিয়াউল হাসানের মেয়ে অনাথ হয়ে যাবে এমন ভয়ও দেখিয়েছিলেন। 15 সেনা কর্মকর্তাদের এক অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাইব্যুনাল এবং সংশোধিত আইসিটি আইন ন্যায় বিচার দেওয়ার জন্য নয়, বরং দায়িত্ব পালনকালে গৃহীত পদক্ষেপের জন্য কর্মরত সেনা কর্মকর্তাদের হয়রানি করার জন্য ব্যবহার করা হচ্ছে। যদি তা চলমান থাকে তাহলে এটি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিবে, শৃঙ্খলা হ্রাস করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আইসিটি আইনের সংশোধনীগুলো পুনর্বিবেচনার কথা জানানো হয়েছে। বিশেষত সংশোধনীগুলো সাংবিধানিক নীতিমালা মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। সবশেষ ট্রাইব্যুনালকে পুনর্গঠনের আবেদনও করা হয়েছে। বলা হয়েছে, ট্রাইব্যুনালকে এমনভাবে পুনর্গঠন করা উচিত যা বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করে, পদ্ধতিগত ন্যায্যতা রক্ষা করে এবং বিচারিক প্রক্রিয়া আস্থা বজায় রাখে। প্রশ্ন, সেখানেও বঙ্গবন্ধুর নাম নাই, বরং আওয়ামী লীগকে মানে যথারীতি দোষারোপ করা হচ্ছে। যেখানে যেখানে পাঠ্যপুস্তক থেকে 7ই মার্চের ভাষণ বাদ, 32 নাম্বারকে এরা 32 বার যতক্ষণ ভাঙতে না পারবে ততক্ষণ তৃপ্ত হতে পারবে না তারা। যে 32 নাম্বারকে এমন ভাবে পাহারা দেওয়া হচ্ছে, মনে হয় যে তাদের দরদ লেগেছে। আসলে 32 নাম্বার পাহারা দিচ্ছে যাতে না ভাঙে তার জন্য নয়, 32 নাম্বার পাহারা দিচ্ছে সেখানে যাতে কেউ ফুল নিয়ে না যায়। কারণ কেউ যদি ভুলে আবার ফুল নিয়ে যায় তাহলে তাকে তো তাদের সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা করতে হবে, তাই না? সন্ত্রাস বিরোধী আইনে। সেই জন্য পাহারা দিতে ভালোই উপকার করতেছে আর কি, উপকার খারাপ করতেছে না। কারণ ভুলে কেউ ফুল নিয়ে যেতে পারে। দেখেন, বঙ্গবন্ধু যেখানে থাকেন না, যেখানে মারা গিয়েছিলেন, এবং মোটামুটি 10-12 বার তারা ভেঙে ফেলেছে। আমি জানি যে এরা 32 বার ভাঙবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এটাকে টোটাল 32 বার ভাঙবে কমপক্ষে। সে ভাঙা বাড়িকেও তাদের এত ভয় যে ভাঙা বাড়িকে কেন্দ্র করে না জানি কি হয়ে যায়। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। এখন দেখতেছি বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর যে বাড়ি, যে বাড়িটিকে আবার জাদুঘরে পরিণত করা হয়েছিল, শেখ হাসিনা তাদের পৈতৃক বাড়ি, সেটা বাংলাদেশ সরকারকে দিয়ে দিয়েছিলেন, সেই বাড়িটিও দেখি শক্তিশালী হয়ে উঠতেছে। আর সমাধির কথা বাদই দিলাম, সেখানে তো তারা তাদের সর্বময় ক্ষমতা যখন প্রয়োগ করতে পেরেছিল, তখন তারা সেখানে গিয়ে 5 জনকে গুলি করার পরেও তাদেরকে ট্যাঙ্কের গর্তে পালিয়ে চলে আসতে হয়েছিল। তো এদের এই 32 নম্বরে ভয় থাকবেই। তারেক রহমানের যে কি প্ল্যান আছে আমরা বুঝে উঠতে পারতেছি না। কখনো তিনি বলতেছেন আস্তিক নাস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে নিয়ে বসবাস করবেন, কিন্তু আমরা দেখলাম যে বাউলদের তিনি ওখানে তো বাউলের নাম নেননি, তাই হয়তো বাউলদের গানের আসর পরপর 2 বার ভাঙা হচ্ছে আর কি। হয়তো তিনি তো বলবেন যে বাউলের কথা তো আর বলা নাই, ভাঙছে তাই কি হয়েছে, এটাও বলতে পারেন। তার যে প্ল্যান রয়েছে সে প্ল্যান গুলো আমরা দেখতে পারতেছি। তার প্ল্যানের একটা অংশ দেখলাম, তার ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিতে হবে, তার জন্য কি জেনারেল মাসুদ নাকি কি কোন আর্মি অফিসারকে গ্রেপ্তার করেছে। সে মাসুদের কন্যারা আবার ছিল লাল বদর, তারা পোস্ট দিয়েছিল, তারা খুব খুশি হয়েছিল। আমরা দোয়া করি তারেক রহমান এরকম আর কিছু লাল বদরের পিতাকে, লাল বদরের পুত্রকন্যাকে এইভাবে গ্রেপ্তার করুক। আমরা একটু দেখতে চাই। শুধু তো আওয়ামী লীগই গ্রেপ্তার করেছে, আমরা যারা লাল বদরদের আন্দোলনের বিরোধী তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের জেলে দিচ্ছে, মারছে, পেটাচ্ছে, মেরে ফেলছে, মামলা দিচ্ছে, পালিয়ে থাকতে বাধ্য করতেছে, আত্মগোপনে থাকতে বাধ্য করতেছে, দেশ ছাড়তে বাধ্য করতেছে। এবার একটু লাল বদর যারা ছিল তাদের একটু গ্রেপ্তার করুক, আমরা একটু দেখি। তার প্ল্যানের আরেকটা অংশ আমরা দেখলাম, মুসলেকা সরকারের যে প্ল্যান সেটা আমরা দেখলাম। সেখানে মুক্তিযুদ্ধ বিরোধীদের, যারা এই দেশে মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সাজাপ্রাপ্ত আসামি ছিল, তার যারা মারা গেছে, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই সমস্ত কুলাঙ্গারদের শোক প্রস্তাব পাশ করিয়েছেন আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে কি, মানে এটা তার প্ল্যানের অংশ। আবার দেখলাম ইন্ডিয়া বয়কট আন্দোলনে তিনি পয়সা খরচা করেছেন, এটা আমি বলি নাই, এটা বলেছেন আরেক তারেক রহমান, যাকে আমরা বলি গালফুলাম তারেক। সেই গালফুলাম তারেক বলেছে লন্ডন থেকে তারেক রহমান টাকা দিত ইন্ডিয়া বয়কটে আন্দোলন করতে। সেই ইন্ডিয়া বয়কটে আন্দোলনের পৃষ্ঠপোষক তারেক রহমান এখন ক্ষমতায় এসে ইন্ডিয়া থেকে ডিজেল প্রার্থনা করেন,
আবার তার প্রতিমন্ত্রী বলে ওবায়দা নাকি কি, শামা ওবায়দ নাকি কি যেন নাম, তিনি বলেছেন যে এম কে ওবায়দের কন্যা, তিনি বলেছেন যে তিনি নাকি আবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন ভারতের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, ভারত আমাদের তেল দিবে। কিন্তু বাংলাদেশের মন্ত্রীদের মুখে যে তেল, এত তেল থাকতে তেল কিনতে হয় কেন আমরা বুঝতে পারি না। তারাই যারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো, এখন ইন্ডিয়া ছাড়া চলতে পারে না। তার আরেকটা প্ল্যান আমরা দেখলাম যে বাংলাদেশ তো তাদের ভাষায় বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে ভারতের গোলাম, তাদের ভাষায়। এখন তাদের একটু প্রমোশন নিয়েছেন, তারা ভারতের গোলাম হয়ে থাকতে রাজি না, পড়শির সাথে তারা গোলাম হয়ে থাকে, তারা এখন আমেরিকার গোলামে পরিণত হয়েছেন। তার জন্যই তাদের তেল নিতে অনুমতি নিতে হয় রাশিয়া থেকে, এটা তারা বলেছেন। একজন বামপন্থী নেতা ডাক্তার রুবেল হক, কমরেড রুবেল, তিনি বলেছেন যে বাংলাদেশটা এখন পুরোটাই, এটা কে বলেছেন, যিনি এই আন্দোলনের সমর্থক ছিলেন, মাঠে ছিলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উচ্ছেদ আন্দোলনের নেতাও ছিলেন, তিনি বলেছেন যে এটাকে বাংলাদেশকে এখন আমেরিকার গোলামে পরিণত করা হয়েছে। এটা আমি বলি নাই বা আপনার ওইখানেও আমি দেখি নাই, এটা কমরেড রুবেল সাহেবের এটা বয়ান। তিনি একজন সম্মানিত, সম্ভবত তিনি সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য তিনি এই কথাটা বলেছেন যে আমেরিকার গোলামে পরিণত। আমরা প্রমোশন পেয়ে গেছি। তো তারেক রহমানের প্ল্যান আরো কি কি আছে আমরা অপেক্ষা করতেছি তা দেখার জন্য, আমরা একটু জানতে চাই। সবচেয়ে দুঃখজনক যে তারা সেটা মনে রাখতে চায়ও না। তারা ৭১-কে মনে রাখতে চায় না, তারা রাজাকার আল-বদরদের যে নৃশংসতা সেগুলো মনে রাখতে চায় না, তারা বিএনপির অপকর্ম মনে রাখতে চায় না, কিন্তু তাদের আবার না আওয়ামী লীগের সব অপকর্ম মনে থাকে। তারা ২০০১ থেকে ৫-এর কথা মনে নাই, কিন্তু ৭৫-এর আগে ৭২ থেকে ৭৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি করেছেন এগুলো আবার তাদের মুখস্থ। মানে আমাদের নতুন জেনারেশনকে অনেকে এই জন্য একটু ছাড় দেয়, এরা বুঝে না, বিভ্রান্ত হয়েছে, আমি এটা মানতে রাজি না। তারা তো ৭২ থেকে ৭৫-এর ঘটনা সব মনে রাখলো, তারা ৭৯-৮০ জিয়ার কথা মনে নাই, তারপরে ৯১ থেকে ৯৬-এর ৯৫ পর্যন্ত খালেদা জিয়ার কথা মনে নাই, তাদের ২০০১ থেকে ২০০৫-এর তারেক রহমান খাম্বা তারেকের ৫ বারের দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার কথা মনে নাই। শুধু মনে রাখে হইলো হ্যাট্রিক করার কথা শুধু মনে থাকে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর কথা, এমনকি পাক হানাদার বাহিনীদের কথা তার মনে থাকে না। ৭২-এর কথা মনে আছে, ৭১-এর কথা আবার মনে থাকে না। আমার ভাবির ছেলেরা, এই মহান বিপ্লবী নতুন জেনারেশন, তাদের নাকি গেঞ্জি নাকি জেনজি, তাদেরকে জিয়াস জেনারেশন বলে, তাদেরকে জিন্নাত জেনারেশন বলে, তাদেরকেও মানে আরো কেউ জিন জেনারেশন বলে, এক একজন এক একটা বলে, আমি তাদের আর কিছু বলতে চাই না। এরা হইলো আমাদের জামালপুরা পাগলার মতো, নিজের বেলায় টন্ড না, বুঝতে পারছেন? ডিমের আলে ৩টায় বেছে ৫টায় বেছে না, নিজের বেলায় এরা ১৮ আনা, অন্যের বেলায় তারা ৬ আনাও দিবে না। এরা কিছুই বুঝে না, এরা কিচ্ছু জানে না, এরা দুধের শিশু ছিল, ঠিক আছে? ৬ বছরের বাচ্চাও বলে ১৭ বছর আমরা কিছু করতে পারি নাই। ওর মায়ের তখন বিয়ে হয় নাই, সে বলতেছে ওর মায়ের তখন প্রেমের বয়স কলেজে, তখন সেই মেয়ে এসব আমাদের শিখায় ১৭ বছর সে কিছু করতে পারে নাই আওয়ামী লীগ সরকারের জ্বালায়, ঠিক আছে? আমাদের তরুণরা যাদের বয়স মোটামুটি অনেক কিছুই তারা জানে, ৩৫ বছর হলেও তারা জানে না যে ১ সাল থেকে ২০০১ থেকে ২০০৫ তারেক রহমান কি কি করেছেন। হাওয়া ভবন নামে যে একটা প্যারালাল গভর্নমেন্ট চলতো, মিস্টার 10%, এটা তারা ভুলে গিয়েছে। সব মনে থাকে ওই যে ভারতে চলে যাওয়া সেই হিন্দুদের মতো, তাদের গাড়ি ছিল, ঘোড়া ছিল, হাতি ছিল, সিংহ ছিল, বাঘ ছিল, গরু ছিল, মহিষ ছিল, পুকুর ভরা মাছ ছিল, গাছ ভরা পান ছিল, গাছ ভরা সুপারি ছিল, নারিকেল ছিল, আম ছিল, কাঁঠাল ছিল, কিন্তু তারা চলে গিয়েছে ভারতে। কেন চলে গেছে এটা শুধু মনে নেই, সব মনে আছে। তাদের বাপ, চাচা, জ্যাঠা, তার এলাকার সব মনে আছে, শুধু মনে নাই কে তাকে কিক আউট করে কলকাতায় পাঠাই দিছে, এটা গিয়ে কলকাতা গিয়ে ভুলে যায়। তো আমার ভাবির পোলারা, জিন্নাস জেনারেশন, এই নতুন প্রজন্ম সেরকম আর কি, সেই কলকাতায় ভেগে যাওয়া হিন্দুর মতো, অথবা আমাদের জামালপুরা পাগলার মতো, ডিমের হালি ৩টায় বেছে ৫টায় বেছে না। আসল কথাটা তারা জানেও না। মানে বিষয়টা এরকম, এই প্রথম বোধহয় তারা যাচ্ছে। যাই হোক, এখন এতদিন তারা বলে এসেছে কবরে, স্মৃতিসৌধে, তারপর শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, কুফরি, শিরিক। তো তাকে যখন জিজ্ঞাসা করছে এখন কুফরি কিনা, বলে যে আমি তো তখন বিরোধী দলীয় নেতা হিসেবে গেছি। উনি তখন ওইখানে গেলে বলবেন আমি তো বিরোধী দলের নেতা হিসেবে গেছি, জামাত নেতা হিসেবে তো আসি নাই। এরকম তো তাদের এই ফানি ক্যারেক্টার, আমার হাসি আসতেছে। মানে এরা 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 কোথায় যায় না, এদের যদি আপনি ব্রথেলে যেতে বলেন ক্ষমতার স্বার্থে, সেখানেও তারা যাবে দল বেঁধে, ওইখানেও গিয়ে বলবে আমরা তো ব্রথেলে কিছু করতে যাই নাই, ওইখানে আমরা ওয়াজ করতে গেছিলাম, এটা এসে আপনাকে বলবে। এই যে দেখেন সুম্মা সুমি শফিক, যে আপনি কি জানেন যে জামাতেরা অলরেডি
এই চুমা দেওয়ার পক্ষে হাদিস তারা কালেক্ট করে প্রচার চালানো শুরু করে দিয়েছে। শুধু জামাতের আমির নয়, ওই কোথায় কবে ইরানের খোমেনি চুমা দিছে বাচ্চা পোলাপানদের, মানে খাসিলত দেখেন ওই ইরানের খোমেনিদের সাথে জামাতের কি মিল। আবার ধর্মীয় কারণে কিন্তু এরা এদের কাফেরও মনে করে। আবার তারা মোটামুটি হাদিস নিয়ে আসতেছে যে কিভাবে চুমা দিলে বাচ্চাদের চুমা দেওয়া সুন্নত, এটা প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে।